নমস্কার, চন্ডাল বুকসে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। আজ চন্ডাল বুকসের স্টুডিওতে রয়েছেন দুই বাংলার জনপ্রিয় কবি নিখিলেশ রায়। তিনি এখন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দীর্ঘদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রধান ছিলেন। কবি হিসেবে তার জনপ্রিয়তা এই দেশে তো বটেই, বাংলাদেশেও ব্যাপক। স্যার, চন্ডাল বুকসে স্বাগত আপনাকে। আমাদের প্রথম প্রশ্ন, উপাচার্যের দায়িত্ব সামলানোর পাশাপাশি এখন কি লিখতে পারছেন? লিখতে তো হয় সবসময়, কিন্তু এখন বিশেষ করে নোটশিট লেখা হচ্ছে, অফিস অর্ডার লেখা হচ্ছে। কবিতা যে লেখা হয় না তা নয়, কবিতা গদ্য তার ফাঁকে ফাঁকে লিখতেই হয়। লেখার মধ্যে যারা থাকেন তারা পেশাগত দিক থেকে যেখানেই থাকেন না কেন তাদের শেষ পর্যন্ত দিনের একটা সময় লেখাতে ফিরতেই হয়। আর কি লিখছেন এখন? এই যে বললাম যে মূলত কবিতাই আমি স্বচ্ছন্দ, কারণ কবিতার মধ্যে একটা বড় আকাশ খুঁজে পাই এবং নিশ্চিন্তে অনেক কথা বলার সুযোগ সেখানে ঘটে, ফলে সেটাই বেশি লিখি। তাছাড়া গদ্য এবং অন্যান্য কিছু লেখা, অনুবাদ ইত্যাদি লেখা লিখি। আর বংশী ভাষা আমার যেহেতু মাতৃভাষা, সেই ভাষাতে একটি পত্রিকা সম্পাদনা করতে হয়, ফলে সেই পত্রিকায় সম্পাদকীয় লিখতে হয়, অন্যান্য লেখা লিখতে হয়। আর রাজবংশী ভাষাতেও ওই পত্রিকা ছাড়াও অন্যান্য কাগজের জন্য লিখতে হয়। এই এত কিছু লেখালেখি করেন, যদি বলা হয় যে আপনি কেন লেখেন? অনেকেই বলেন যে তিনি লিখতে না পারলে অস্বস্তি বোধ করেন, সেই জন্য লেখেন। লেখা ছাড়া তার অন্য কোনো কাজ নেই, এই জন্য লেখেন। অথবা তার লিখতে ইচ্ছে করে, লিখতে ভালো লাগে, এই জন্য লেখেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমার একেবারে প্রথম দিকে আমি এক সময় স্কুলে যখন পড়ি, সেই সময়টার কথা বলছি, তখন রাজতরঙ্গিনী কল্যাণের সেই রাজতরঙ্গিনী বইটি আমার কাছে খুব প্রিয় ছিল গদ্যে আমি যেটা পড়েছিলাম, এবং সেই বইটি আমি অনুবাদ করতে শুরু করি। এবং অনুবাদ নয়, মানে পদ্যে সেটা অনেকটা পর্যন্ত লেখা হয়ে গেছিল। এই পদ্যটা লেখা হয়েছিল সেই সময় স্কুলে আমরা অনেকগুলো পদ্য পড়তাম, অনেক কবি 19 শতকের কবি, বিশেষ করে সেই সময় পাঠ্য ছিল, তাদের ছন্দবদ্ধ অনেকগুলো কবিতা, বিষয়ভিত্তিক অনেকগুলো কবিতা এবং বর্ণভিত্তিক কবিতা, সেই কবিতাগুলো খুব প্রিয় ছিল। মনে হতো এরকম লেখা তো লেখাই যায়, এবং এরকম লেখা লিখলে এরকম পাঠ্য বইয়ের মধ্যেও ছাত্রছাত্রীরা পড়ে নাকি, এবং কবি হিসেবে তাদের বলা হয় তো আমিও লিখতে পারি, এরকম একটা মনে হয়েছিল ওই বয়সে। ফলে লিখতে শুরু করি, এবং তারপর মনে হচ্ছে লিখতে তো ভালোই লাগে, এবং আস্তে আস্তে সেই লেখাটা ভালোবাসার পর্যায়ে পৌঁছয়, এবং মনে হয় লেখার মধ্যে দিয়ে অনেক কথা বলা যায়, যে কথাগুলো হয়তো এমনি আলাপচারিতায়, বক্তৃতায় ইত্যাদি বলা সম্ভব হয় না। ছোট লেখার মধ্যে দিয়ে সেটা সহজেই প্রকাশ করতে পারি। এই জন্য আমার মনে হয় যে লেখাটাই আমার অবলম্বন হওয়া উচিত। সেই থেকে লিখি। কবিতায় যখন আমি কথা বলি বা কবিতায় যখন লিখি, তখন কিন্তু ওই কবিতাতেও সেই কথাগুলোই লিখি যেগুলো এই মুহূর্তে মনে হচ্ছে আমার বলা উচিত, সেগুলোই লিখি। নিছক কাব্য করার জন্য নয়। আমাদের চতুর্থ প্রশ্ন, আপনার শেষ বই কবে প্রকাশিত হয়েছে, আর আগামীতে কি কোনো বই প্রকাশিত হতে চলেছে? শেষ বই বলতে হয় যে 3টে বই একসঙ্গেই প্রায় বেরিয়েছিল। যাই হোক, সেটা গত বছর বেরিয়েছে। তার একটি নাম আমি বলবো কাব্য সংগ্রহ, যেটা অনেকগুলো কবিতার বইয়ের সংকলন। সেটা বেরিয়েছিল গত বছর বইমেলায়। আর এরপর অনেক পরিকল্পনা আছে। চন্ডাল থেকেও আমাকে একাধিকবার তাগাদা দিয়েছে কিছু বইয়ের জন্য, আমি সেই পাণ্ডুলিপিও তৈরি করছি, এবং আর কিছু কিছু বই আমার তৈরি হয়ে আছে, মানে অনেক দিন থেকে তৈরি হয়ে আছে, সেটা প্রকাশ করতে অসুবিধা হচ্ছে, দেরি হচ্ছে। সেগুলো কবে হবে জানি না, দেখা যাবে। আপনার লেখালেখির জীবনের দুটি স্মরণীয় অভিজ্ঞতা যদি আমাদের সামনে তুলে ধরেন। স্মরণীয় অভিজ্ঞতা বললে প্রচুর অভিজ্ঞতা আছে, সবই স্মরণীয়, কারণ লেখালেখির ওই জীবনটার কথা ভাবলে একের পর এক অনেক স্মরণযোগ্য কথা চলে আসে। অবিস্মরণীয় হলে হয়তো দু একটা কথা বলা যেত, স্মরণীয় প্রচুর আছে, আমি কি বলবো। তাদের মধ্যেই দুটো, যে কোনো দুটো
উল্লেখযোগ্য যেগুলো বিশেষ করে স্মরণীয়ভাবে এখনো পর্যন্ত খুব ভালোভাবে মনে আছে? এরকম উল্লেখযোগ্য বলতে আপনাদের কেমন লাগবে আমি জানি না। আমার কাছে সেগুলো সেই সময়ে মনে হয়েছিল খুব দারুণ একটা অভিজ্ঞতা। কলেজে যখন পড়ি তখন কলেজে একটি কবিতা জমা দিয়েছিলাম, তখন বোধহয় আমরা ফার্স্ট ইয়ারে পড়ি, জমা দিয়েছিলাম কলেজে। তো প্রচুর ছাত্রছাত্রী এবং প্রচুর প্রতিভাবান, আমরা গ্রাম থেকে যাই, ফলে গ্রামের ছাত্রছাত্রীরা সাধারণত একটুখানি পেছনের দিকে থাকে, কথা বলতে একটু জড়সড় বোধ করে। কবিতা একটু দিয়ে এটা যে ছাপা হবে এটা ভাবনার মধ্যেই ছিল না, কিন্তু একটা সময় দেখলাম যে কবিতাটি কলেজের ম্যাগাজিনে ছাপা হলো। সেটা একটা অন্যরকম আনন্দ দিয়েছিল। কলেজের ম্যাগাজিনে ওইটাই বোধহয় আমার ছাপার অক্ষরে প্রথম কবিতা মনে হয়। তার আগে তো হাতে লেখা সব পত্রিকা হয়েছিল এবং মুদ্রিত পত্রিকা ওরা পরে প্রকাশ করেছিল। সেটা একটা আলাদা রকম আনন্দ ছিল, অভিজ্ঞতা ছিল, সেটা মনে থাকবে আমার চিরদিন। আর আর তো অনেক রকমের অভিজ্ঞতা আছে। আমি কোনটার কথা বলি, একটি বই প্রকাশের পর, একটি বই বৃষ্টি পদাবলী নামে একটি বই আমার বেরিয়েছিল। সেই বইটি প্রকাশের অল্প পরেই একটি পুরস্কার পেয়েছিল এবং সেই বইটি আমি কলকাতার যারা স্মরণীয়, মানে আমাদের এই সময় উল্লেখযোগ্য কবি কেউ কেউ এখন নেই, তাদের অনেকের হাতে দিয়েছিলাম। তাদের আমি চিনতাম না প্রথম, তাদের কাছ থেকে আমি ফিডব্যাক কিছু পেয়েছি। তারা চিঠিপত্র লিখে আমাকে ওই কবিতার বইটির যে বিশেষত্ব তাদের কাছে যে অন্যরকম মনে হয়েছিল, সেই প্রশংসাবাচক অনেকগুলো চিঠি আমি পেয়েছি। সেই চিঠিগুলো এখনো আছে। সেটাও একটা ভালো অভিজ্ঞতা। আরও অনেক অভিজ্ঞতাই আছে। কোনো কোনো পত্রিকা থেকে হয়তো চিঠি লিখে কবিতা চাইছে, আমরা পোস্ট কার্ডে কবিতা পাঠাতাম। সেই পোস্ট কার্ডের কবিতা ওখানে ছাপার অক্ষরে বেরোতো। লেখক সম্পাদককে চিনতাম না, সম্পাদকও আমাদের দেখেননি কোনোদিন, এরকম শুধু লেখাগুলোর মাধ্যমেই পরিচয়। ওই কলেজে পড়ার সময় বাংলাদেশের একটি পত্রিকার নাম এখন মনে আছে, অনুরা বলে, মঞ্জুর রহমান বাবু সম্ভবত উনি প্রকাশ করতেন। তিনি চিঠি লিখতেন বাংলাদেশের লেখকদের মধ্যে। ওই মঞ্জুর রহমান বাবু প্রথম কলেজ জীবনে তার সঙ্গে আমার ওই চিঠিপত্রে আলাপ, এবং তার পত্রিকায় প্রচুর লেখা বেরিয়েছিল এবং আনন্দ পেতাম যখন ডাকে পত্রিকাটি আসতো। ছোট্ট এক চিলতে একটি পত্রিকা ডাকে আসতো, গ্রামের ঠিকানায় আসতো, এবং উৎসাহিত হতাম, বন্ধুদের পড়াতাম যে এইরকম বাংলাদেশ থেকে একটি পত্রিকা বেরিয়েছে, আমার কবিতা বেরোচ্ছে মাঝে মাঝে। সেটা একটা আলাদা রকমের অনুভূতি। এগুলো খুব আনন্দময়। একদম। কিন্তু আশ্চর্য, এখন আমি ওই অনুরা পত্রিকার খোঁজ করতে গিয়ে ওখানে আর খুঁজে পাইনি, মঞ্জুর রহমান বাবুকে খুঁজে পাইনি। যখন বাংলাদেশ যাওয়া আসা ছিল না সেই সময় তার সঙ্গে যেরকম যোগাযোগ ছিল, এখন বাংলাদেশ আমরা অনেকবার যাওয়া আসা করি, ঢাকায় লিড ফেস্টে, নানান কাজে, সেমিনারে ইত্যাদি, কিন্তু এখন আর ওই প্রথম জনের সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। আচ্ছা, এগুলো অভিজ্ঞতা, আরো নানা রকমের অভিজ্ঞতা। একটা জীবন তো কম বড় জীবন নয় প্রত্যেকের। লেখক জীবনের অভিজ্ঞতা আমাদের এরকম বিচিত্র এবং অনেক রকম, খুব মূল্যবান সবকিছুই। এবার আমরা চন্ডাল বুকসের ভিউয়ার্সদের জন্য আপনাকে নিজের বই থেকে কয়েকটি কবিতা পাঠের অনুরোধ করছি। এটা খুব ভালো কথা আমার কাছে। এটাই যদি একমাত্র হতো তাহলে আমি আরো খুশি হতাম, কারণ কবিতা পড়তে বললে আমি অনেকগুলো কবিতা পড়তে পারলে আনন্দ পাই বেশি। আচ্ছা, তাহলে ভীষণ ভালো কথা। কবিতা পড়ে খুব একটা, মানে প্রথম দিকের 3-4টে কবিতা হয়তো কবিতা পড়ার সূচনা মাত্র, কবিতা শুরু হলো না এরকম মনে হবে। আচ্ছা, আমি ওই সূচনাটুকুই করি না হয় আজকে আপনাদের। ঠিক আছে। এই কবিতার শিরোনাম, এটি অসমীয়া কবিতার দুটো লাইন। ছবি একে খনি, গীত একে তুই, সুরো এটি হে জানিছে মই। এরপর এ বিষয়ে যদি আর কিছুই লেখা না হয় তাহলেও বিস্ময়ের কিছু নেই, কারণ এই মসৃণ উপেক্ষায় জল জাহাজ আমাকে তলে নামতে দেবে না। তল অর্থাৎ অতলে রূপকথার সেই সাম্রাজ্য রয়েছে, যা থেকে আমি তুলে নিতে পারি পূর্বরচিত সেই আলো ও প্রবাস ইচ্ছে মতো। এরপর এ বিষয়ে যদি আর কিছুই লেখা না যায় তবু পড়ে থাকবে না লিখতে পারার দীর্ঘ প্রত্যুষ। পাখির পালকের মতো আলো যেখানে বাঙার তন্তুর মতো ছড়িয়ে থাকতো জাল পেতে, পড়ে থাকবে 12 পাতার গৌরীপুর,
চিরল চিরল পাতার কৃষ্ণচূড়া গাছ জলোচ্ছবির মতো সারাটা বছর জুড়ে পড়ে থাকবে শুধু শীতকাল শাখা প্রশাখায়। তবে কি এখন এই না লিখতে পারার দুপুরে কিছু লেখা হচ্ছে? না লিখতে চাওয়ার দুপুরে তীব্রতর কোনো ইচ্ছে এসে পথ আগলাচ্ছে কারো কাছে? সেই তো প্রকৃত লেখা, লিখবার ছলে জলে ভেসে ভেসে, যা কখনো লেখাই হলো না। ভীষণ সুন্দর। দ্বিতীয় কবিতা, এটি আরেকটি কোনো কাব্যগ্রন্থের। গোপন দুটি হাতের কাছে। আমি শুধু গুনে যেতে পারি, আমি শুধু দেখে যেতে পারি, বর্ষণ ক্লান্ত কোনো বিকেলের গায়ে ফুটে উঠতে পারি যেন কথাহীন রামধনু কোনো। যে কখনো সন্ধ্যা দেখে না, যে কেবলই মুছে যেতে আসে, তুমি তাতে ঢেলে দিচ্ছ রং যেন সেই কমার্স কলেজ, দূর দূর প্রহরের নির্ভার সবুজ পাতারা এখনো তেমনই রয়ে গেল। তোমার গোপন দুটি হাত যদি হাতে আসে, বুঝে নেব শীত গ্রীষ্ম সকল প্রহরে কি করে সে এমন রাঙায়। সে কি জানে আমি মুছে যাই? সে কি জানে জলের সহজে মুছে যেতে আমি আসি নাই? আপনাকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবারও আমরা ফিরবো।